স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিদার। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া জুলাই আগস্ট হত্যা মামলার আসামিদের হাইকোর্ট জামিন দিলেও নিম্ন আদালত তা খারিজ করে কারাগারে পাঠাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, সন্ত্রাস বিরোধী আইনেও হাইকোর্ট থেকে সন্ত্রাসীদের জামিন দেয়া হচ্ছে। পরবর্তীতে তাদেরও জামিন বাতিল করে পুলিশ গ্রেপ্তার করছে। শীর্ষ সন্ত্রাসীরা বিগত সরকারের আমলে জামিন পাওয়া অনেকে বর্তমান সরকারের সময় কারাগার থেকে বের হয়েছে বলে দাবি করেন তিনি। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে বিচারের আশ্বাসও দেন উপদেষ্টা। এছাড়া মডেল মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়াকে সঠিক নয় বলে মনে করেন আসিফ নজরুল। একটা রিপোর্ট আমি অ্যাকিউরেট পাইলাম না। এত জামিন দেওয়া হচ্ছে এই ব্যাপারটা মানে আমাদের প্রধান বিচারপতি আপিলের ডিভিশন ওনারা অবগত আছেন এবং আমার ধারণা এটা কথা বলার আমার নাই, এই ব্যাপারে উপযুক্ত করণীয় কি এটা ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার ২ মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান সিদ্দিক ববি সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে। এদিকে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, টিউলিপ সিদ্দিক আদালতে হাজির না হলে পলাতক হিসেবেই মামলার কার্যক্রম চলবে। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ৩০ কাঠা প্লট নেয়ায় আলাদা ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নেয়। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া আসামিদের গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ২৭ এপ্রিল নির্ধারণ করেছে আদালত। রাজধানীর পূর্বাচলে প্রভাব খাটিয়ে শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান ববি সিদ্দিক ও আজমিনা সিদ্দিক প্লট বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২৫ তারিখে মামলাগুলো দায়ের করা হয়। পরবর্তীতে মামলাগুলো দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র চার্জশিটগুলি গ্রহণের বিষয় দিন ধার্য ছিল। আজ শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে দুদক মহাপরিচালক ব্রিফিংয়ে জানিয়েছেন, আদালতে হাজির না হলে ব্রিটিশ এমপি টিউলিপকে পলাতক দেখিয়েই বিচার কাজ চলবে। এর আগে গত ১০ এপ্রিল রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। নানা মত, ধর্ম আর রীতিনীতির মধ্যেও এদেশের মানুষ এক পরিবার, এমনটা জানিয়ে যার যার মতো করে বর্ষবরণ উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। রবিবার সকালে ঢাকার মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান। এ সময় সেনা প্রধান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে সব করবে সেনাবাহিনী। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। পরে প্রধান উপদেষ্টা বলেন, এদেশের সাথে আন্তর্জাতিক সম্প্রীতি দৃঢ় করবে সম্প্রীতি ভবন। নানা মত, ধর্ম আর রাজনীতির মধ্যেও এদেশের মানুষ এক পরিবার। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যার যার মতো করে এবার উৎসব উদযাপনের আহ্বান জানান ডক্টর ইউনূস। দেশকে এগিয়ে নিতে জোর দেন সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের উপর। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে
নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। দেশের ঐতিহ্য সংরক্ষণে কিশোর ও তরুণদের সম্পৃক্ত করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না, বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে শেখ মুজিবের মতো একজন স্বৈর শাসকের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলেন, অন্য কোনো ব্যক্তি ছিল না তার বিরুদ্ধে সেভাবে দাঁড়ানো। 90 বছর বয়সেও তিনি অনশন করেছেন, সেটা তার মতো লোকের পক্ষেই সম্ভব। তিনি কতটা এই দেশের কৃষক শ্রমিকের বন্ধু ছিলেন সেটা তার জীবন কাহিনী যারা পড়েছেন অবশ্যই জানেন। আমাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে শিলংয়ে, সেটা একসময় আসামের এই অংশ ছিল, আসামের রাজধানী ছিল। সেই আসামে গিয়ে পাকিস্তানের স্বাধীনতা পূর্ববর্তী সময়েও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী লাইন প্রথা আন্দোলন করে সেখানে নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন এবং সেই দেশের মানুষ তাকে এখনো স্মরণ করে। কাকবাড়ি সম্মেলন থেকে শুরু করে মৌলানা সাহেবের এই দেশের কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মেহনতি মানুষের জন্য যেই সমস্ত সম্মেলন আন্দোলন তিনি করেছেন, এগুলো সবই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আমরা যখন ছাত্রদল করি, পরে বিএনপিতে যোগদান করি, আমরা আমাদের পূর্বসূরীদের বলতে শুনেছি যে মৌলানা সাহেবের পরামর্শেই, ওনার নেতৃত্বে ফারাক্কা লং মার্চ কর্মসূচি করতে অনুমতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ফারাক্কা লং মার্চ ইতিহাসে আজীবন, যতদিন ফারাক্কা এবং পদ্মা থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজও ফারাক্কা লং মার্চের প্রয়োজন আছে, একজন মৌলানা ভাসানীর প্রয়োজন আছে। কিছুদিন আগে আমরা তিস্তা অভিমুখে যাত্রা করেছি, মৌলানা সাহেব বেঁচে থাকলে এই যাত্রা ওনার নেতৃত্বে হতো। আগ্রাসন বিরোধী যে স্লোগান ওখানে লেখা আছে, আমি অনেক জায়গায় উদ্ধৃত করি এই স্লোগান, যে পিন্ডির গোলামের জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। সে বিখ্যাত স্লোগান আমাদের জন্য আর কত বছর প্রাসঙ্গিক থাকবে আল্লাহ মালুম। আগামীকাল নানা আয়োজনে বাঙালি বরণ করে নেবে বাংলা নতুন বছর 1432। সব আয়োজনের প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন শোভাযাত্রার আগে এরই মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অবশ্য আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই চারুকলার মোটিফে আগুন দেয়া দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আর নিরাপত্তার দায়িত্বে থাকাদের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, কথাটি জানিয়েছে র্যাব। মুখে মাস্ক ও হাতে দাহ্য পদার্থ নিয়ে চারুকলার বন্ধকের টপকে ভেতরে প্রবেশ করেন এক ব্যক্তি। এরপর ফ্যাসিস্টের মুখাকৃতির মোটিফে তরল পদার্থ ছিটিয়ে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় সে। এমন দৃশ্যই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এবছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি, যার উচ্চতা ছিল প্রায় 20 ফুট। রবিবার এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, মোটিফ পুড়িয়ে দেওয়ার রহস্য উদ্ঘাটনে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। এদিকে ফ্যাসিস্টের প্রতিকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় চারুকলায় নিরাপত্তার দায়িত্বে থাকাদের অবহেলা আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানায় র্যাবের মহাপরিচালক। আমরা এও খতিয়ে দেখছি যেখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে, এবং যদি সেরকম কিছু পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রবিবার চারুকলা অনুষদের সংবাদ সম্মেলন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। ফরেন সার্ভিস একাডেমিতে বিডার নির্বাহী পরিচালক কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু চান না যে ওনাদের নামগুলো পাবলিক ডোমেইনে এরকম বড় করে আসতে থাকুক। সো আমি আসলে পার্সোনালি আপনাকে ডিসক্লোজ করতে পারবো না কোন 20টা কোম্পানি আমার সাথে এই মুহূর্তে কথা বলছে। ইফ দ্য নাম্বার ইজ 20, আমি বলছি না নাম্বারটা 20, বা যতগুলো কোম্পানি আমার সাথে কথা বলছে তার অনুমতি ছাড়া তার ইনফরমেশনটাও আমার আসলে আপনার কাছে শেয়ার করা উচিত না, কারণ উনি তো একটা ইনভেস্টমেন্ট ডিসিশন প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছেন। যেই নামগুলো আপনারা শুনেছেন, কারণ ওখানে এত সিনিয়র এক্সিকিউটিভ এসেছেন যে সেই কারণে তার নামটা বেশ চালু হয়ে গেছে, বাট নট নেসেসারিলি হোয়াট উই শুড বি মার্কেটিং স্পেসিফিক্যালি যে কে কত টাকা ইনভেস্ট করার চিন্তা করছেন বা কি করছেন। এই ইনফরমেশনটা যখন তারা ইনভেস্ট করবেন বা একটা ফাইনাল ডিসিশন পয়েন্টে চলে যাবেন তখন আমরা সেটা ডিসক্লোজ করতে পারি, যেরকম আমরা হান্ডা বা সবাবের ক্ষেত্রে করেছি। জি, আমি মিরাজ শামস কালীগঞ্জে কাজ করি। আমি একটা দামি। আচ্ছা, একটু হাত উঠালে আমাদের সেটা। থ্যাংক ইউ। আমার আপনার কথাগুলোর সাথে আমিও একমত যে ইনভেস্টমেন্টের ফিগার আমার কাছে এখন মুখ্য নয়, কিন্তু আপনি যেটা বলেছেন যে বিভিন্ন কোম্পানি আমাদের এখানে এসেছে বা তারা আলোচনা করেছে, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের জিডিপি ইনভেস্টমেন্ট যে গ্রোথ সেটার ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট সামিট কতটা প্রভাব রাখতে পারে, কিরকম পরিবর্তন আগামী দিনে হতে পারে, আর 6টা কোম্পানির সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছে সেই 6টা কোম্পানির সম্পর্কে যদি বলছেন যেটা এগ্রিমেন্ট হয়েছে। আমি 2টা প্রশ্ন করে ফেললেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে জিডিপির সাথে জিডিপিতে এটার কন্ট্রিবিউশন কিরকম হতে পারে। আমি একটু আগে বলেছি যে এটার সময় বলে দিবে, এই কারণে যে এই যে পাইপলাইনটা আমরা এখন বিল করছি এটার মেটেরিয়ালাইজেশন হবে হয়তো 2026-27 সালে কি। তো 26-27 সালের জিডিপি টু এফডিআই টু জিডিপি রেশিওটা যদি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে তাহলে আমাদের বলতে হবে যে আমাদের 2025 সালের সামিটটা আসলে সাকসেসফুল ছিল। এটা আমার কাছে এখন বসে বলা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন শুধু সামিটের উপর বেস করা হয় না। সামিট হচ্ছে প্রথম ধাপ, তাই না? এরপরে আমাদেরকে এই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। সো সরকারের বিভিন্ন এজেন্সিকে আসলে একই সাথে কাজ করে এই পাইপলাইনটাকে বিল করতে পারতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আরো অনেক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অবভিয়াসলি থাকে। দেশের ইনফ্লেশন একটা ইস্যু, ফর এক্সাম্পল এখন ইনফ্লেশন একটা কন্ট্রোল পজিশনে চলে এসেছে, ইকোনমিক ডেভেলপমেন্ট এবং অনেক ধরনের ফ্যাক্টর থাকে, সেইগুলাকে সবগুলাকে কনসিডারেশনে নিয়ে ফাইনালি এফডিআই নাম্বারটা আসলে ইন্টারপ্রিটেড হয়। সো আমি যদি এফডিআই নাম্বারটা 2026 সালে সিগনিফিকেন্টলি জাম্প করে সেটার পুরো ক্রেডিট যেরকম বিডা বা বেজার নেওয়া উচিত না, আবার যদি সেটা জাম্প কমপ্লিটলি না করে সেটার পুরোটা দোষটাও আপনারা বিডা বা বেজাকে দিবেন না, তখন যে চেয়ারম্যান থাকে তাকে দিবেন না, কারণ এটা আসলে প্রত্যেকের একটা রোল আছে। এই একটা ইনভেস্টমেন্টকে মেটেরিয়ালাইজ করা একদম 0 থেকে 100-এ যাওয়ার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন, মিনিস্ট্রি, এজেন্সি প্রত্যেকের ছোট ছোট রোল আছে। সবগুলো রোল যদি আমরা ঠিকভাবে প্লে করতে পারি সরকার থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে, তখনই আসলে ইনভেস্টমেন্টটা মেটেরিয়ালাইজ করবে। আমরা আমাদের বেস্ট প্লেটা করার চেষ্টা করছি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, সো দ্যাট উই ডু আওয়ার জব। আমার নাম ফাহিমুর রহমান, এদিকে বৈশাখী টেলিভিশনে আছি। আর এই সামিটে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো বৈঠক করেছেন এবং তারা কথা বলেছেন, যে আশাবাদ ব্যক্ত করেছেন। এই সামিটে কতটা আশাবাদী যে সামনে নির্বাচন হলে যারা আসবে রাজনৈতিক দলগুলো তারা কতটা আশ্বস্ত করেছে, এবং সেক্ষেত্রে সামিটের যে বিনিয়োগকারীরা তারা কতটা আশ্বস্ত হয়ে গেছেন? সামিটে আমি আগে একবার বলেছি যে দেখেন, বিনিয়োগ এবং কর্মসংস্থান এগুলা কমন এজেন্ডা ফর অল পলিটিক্যাল পার্টিস। আমি শিওর যে আপনারা যে কোনো পলিটিক্যাল লিডারশিপকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি চান বাংলাদেশের বিনিয়োগ বা কর্মসংস্থানের উন্নতি হোক, তারা এটাতে না বলার কোনো কারণ নেই। সেটা এবং সেই উন্নতিটা করার জন্য আমরা যেসব প্রচেষ্টা চালাচ্ছি সেটাকে তাদের এন্ডোর্স না করারও সেই কারণে কোনো কারণ নেই। আমি এটা খুব ক্যাটাগরিক্যালি বলতে পারি যে আমাদের এই বড় বড় অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি যারা আছে প্রত্যেকের সর্বোচ্চ লেভেলে লিডারশিপের সাথে আমাদের 1-to-1 ডিসকাশন হয়েছে টু মেক শিওর যে তারা এই সামিটের ব্যাপারে কমপ্লিটলি অ্যালাইন্ড এবং তারা মনে করেন এবং ফিল করেন যে তাদেরকে পার্টনার করে আমরা সামিটটা করছি। সেটাই করা হয়েছে এবং এটাও ইনশিওর করার চেষ্টা করা হয়েছে যে তারা ইনভেস্টারদের কাছে ফুল অ্যাক্সেস পান এবং ইনভেস্টাররাও তাদের কাছে ফুল অ্যাক্সেস পায়, যাতে পলিটিক্যাল কন্টিনিউটির কোয়েশ্চেনটা যখন আসে সেই কোয়েশ্চেনটাতে যাতে ইনভেস্টাররা না ভোগেন।
তো সেটার কারণে কিন্তু আমরা ওনাদেরকে ইচ্ছা মতো কথা বলার সুযোগ দিয়েছি, ওনারা বলেছেনও। সো ওনারা কি ফিডব্যাক দিলেন ইনভেস্টররা পোস্ট সামিট, সেই ফিডব্যাক আমরা এখনো নেইনি, বাট আপনারা হয়তো অনেক ইনভেস্টরের সাথে কথা বলেছেন, আপনারা আমাদেরকে বলতে পারেন যে পলিটিশিয়ানদের সাথে ওনাদের কনভারসেশন গুলো কিরকম গিয়েছিল এবং ওনারা কিরকম ফিল করে ফেরত গেলেন। থ্যাংক ইউ। বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সারা দেশে সাইবার নজরদারি বাড়ানো হয়েছে। রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এমন তথ্য জানান র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আর ডিএমপি কমিশনার জানান, ঢাকাকে 21 ভাগ করে দেয়া হবে নিরাপত্তা। রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে হঠাৎ বোমা বিস্ফোরণ হলে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা যাচাই করে নিতেই ডিএমপির সিটিটিসির এই মহড়া পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মাঝপথে কেউ যোগ দিতে পারবেন না। বর্ষবরণ অনুষ্ঠান সমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানের স্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। রমনায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালকও। জানান, বর্ষবরণ ঘিরে কয়েক স্তরে দেশব্যাপী সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইপটিজিং না হয়, সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরাগীতে রাগালাপ দিয়ে ছায়ানটের 150-র বেশি শিল্পী বরণ করবেন নতুন বছরকে। এবারের বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। পহেলা বৈশাখে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করার পাশাপাশি বিশেষ নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান ডিএমপির। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদা শিকদার, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদা, কতগুলো ট্রেন আটকা পড়েছে এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আজ দুপুর 2:30 নাগাদ কিন্তু গাজীপুরের শালনা এলাকার টেকির বাড়ি এই জায়গাটিতে আসলে 3টি বগি লাইনচ্যুত হয়েছে। চিলাহাটি যে এক্সপ্রেসটি আছে সেই এক্সপ্রেসের আমি যদি আপনি একটু দেখাই যে ভেতরের দিকে, যে এখানে কিন্তু অনেক বড় আকারে একটি দুর্ঘটনা ঘটতে পারতো। তার কারণ এখানে যে লাইনচ্যুত হয়েছে যে বগিগুলো, যে চাকাগুলো, এই চাকাগুলো লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু রেল লাইনের যে পাত, এই পাতগুলো কয়েকটি জায়গাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকটি পাতের যে জয়েন্টগুলো আছে, বেশ কয়েকটি জয়েন্ট আসলে ভেঙে অনেকখানি পাত একেবারে উল্টে পড়ে গেছে। তো এখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকা থেকে আসলে রিলিফ যে ট্রেনটি, উদ্ধারকারী যে ট্রেনটি, সেই ট্রেনটি 3:40-এর দিকে আসলে এখানে উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন পর্যন্ত সেটি পৌঁছয়নি এবং বিভিন্ন গাজীপুরের যে বিভিন্ন রেল স্টেশনগুলো আছে সেখানে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে যে গামী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোকে সেখানে আটকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমি যদি আরেকটু আপনাকে দেখাই যে এখানে কিন্তু 4টি বগি রেখে গেছে। 4টি বগির ভিতরে কিন্তু 3টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এর পাশাপাশি যে বগিগুলো ছিল সেই বগিগুলো আসলে মাঝখান থেকে যে জয়েন্ট, সেই জয়েন্টগুলো আসলে ভেঙে ওই বগিগুলো ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং রিলিফ ট্রেন আসলে তারপরে এই লাইনগুলো বগিগুলো এখান থেকে ওঠানো হবে এবং ওঠানোর পর তারপরে কিন্তু এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এদিকে যে অনেক জায়গাগুলোতে আমি যেটা বলছিলাম যে রেলের যে পাত, সেটি কিন্তু একেবারে উল্টে গেছে। সেই পাতগুলো আসলে ঠিক করতে যথেষ্ট সময় লাগবে। তবে রেল স্টেশনে যিনি মাস্টার আছে তিনি বলছেন যে হয়তো বা খুব কম সময়ের ভিতরে তারা এটির কর্ম সম্পাদন করতে পারবে, কিন্তু আসলে এটি করতে যথেষ্ট সময় লাগবে এবং প্রত্যেকটি যে নাটগুলো আছে, লোহার তৈরি যে নাটগুলো, সেই নাটগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ভেঙে গেছে এবং এখানে কিন্তু উৎসুক জনতা অনেকেই এসে ভিড় করেছে এবং তার পাশাপাশি পুলিশ
পুলিশ আছে নিরাপত্তার কারণে, যাতে ট্রেনের কোনো ধরনের দুর্ঘটনা বা ট্রেনের ভেতরে ঢুকে যাতে কেউ কোনো কিছু নিয়ে যেতে না পারে, সেই কারণে কিন্তু রেলের যে পুলিশ, সেই পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটনের পুলিশও এখানে আছে, যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আরও বলেন, গণতন্ত্র থাকলে শিল্প সংস্কৃতির বিকাশ ঘটবে। সংস্কার চিরস্থায়ী নয়, চলমান প্রক্রিয়া। গণতান্ত্রিক ধারাবাহিকতা বন্ধ করা যাবে না। শিল্পকলা মতো একটি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে যারা নিয়োজিত এবং এইটির উপরে যারা ছাত্রদেরকে শিক্ষা দান করে, তাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই শিল্পের বিকাশ হতে পারে। জোড়া খুনের মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না সহ ৩ জনকে ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত আজ এই আদেশ দেয়। মামলার নথি থেকে জানা যায়, গত ৯ এপ্রিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে একটি হত্যা মামলায় ৪ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। সরকারের ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। আসন্ন বাজেটে মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সামঞ্জস্য জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সমকাল আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, সরকারকে এমন নীতি সহায়তা দিতে হবে যেটি ব্যবসার প্রবৃদ্ধি বাড়ানোর সঙ্গে সঙ্গে সামর্থ্যও বাড়াবে। তাছাড়া পণ্যের ন্যায্য মূল্য পেতে রপ্তানি সক্ষমতা বাড়াতে হবে। অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কর কাঠামো হতে হবে সহজ ও বিনিয়োগ বান্ধব। র্যাঙ্কস ইমার্টের গুলশান ২ শোরুমে উদ্বোধন করা হলো এসি কার্নিভাল ক্যাম্পেইন। ক্রেতাদের সুবিধার্থে র্যাঙ্কস ইমার্টের এই কার্নিভালে থাকছে ৬টি নামকরা ব্র্যান্ডের এসি। অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, গ্রীষ্মকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে যেন ক্রেতারা তাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন। কারণ র্যাঙ্কস ইমার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। হাইসেন্স, এলজি, প্যানাসোনিক, হুন্দাই, দাইকিন এবং তোশিন সহ আরও অনেক প্রিমিয়াম ব্র্যান্ডের ২৩টিরও বেশি এসিতে থাকছে বিভিন্ন অফার। ২৪ ঘন্টার মধ্যে ফ্রি ইনস্টলেশন সুবিধা, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত 0 EM সুবিধা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।